আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব তৈরি করতে নতুন ফাঁদ। এখনো জামাই আদরে আছেন হাসিনার সহযোগী 15 সচিব। নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা, 5 সাংবাদিককে হত্যার পরিকল্পনা নিষিদ্ধ ছাত্রলীগের। ট্রাম্পকে কটাক্ষ করলেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ, বললেন সবার বস তো আমরাই। যে কারণে রাশিয়া ও চীন থেকে ভারতকে দূরে রাখতে চেয়েছিল ওয়াশিংটন। এবার বিস্তারিত। বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব তৈরি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করছে দলটি। আর এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আজকে একটি পত্রিকায় একজন সাবেক সচিবকে কোট করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে উনি বলেছেন 8 জন অ্যাডভাইজার নাকি করাপশনের সাথে জড়িত। এ ধরনের একটা রিপোর্ট বেরিয়েছে। তিনি আরো বলেন, আমি বলতে চাই হুইচ ইজ নট আওয়ার্স, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের উপরে আস্থা, তাদের ইন্টিগ্রিটির উপরে আমরা আস্থা রাখি। প্রথম আলো সহ কয়েকটি পত্রিকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের বরাত দিয়ে 8 উপদেষ্টা নিয়ে বক্তব্য এসেছে। এই বিষয়টির দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, আমি শুনেছি একজন সাবেক সচিব যদি উনি এই ধরনের কথা বলে থাকেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এটার সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ওই বক্তব্যের দায় সম্পূর্ণভাবে ওনার নিজের, দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে এ অভিযোগ করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সাত্তার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের 82 ব্যাচের কর্মকর্তা, তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি। আব্দুস সাত্তার বলেন, জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত 8 জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি উদাহরণ দিয়ে বলেন, একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়া গেছে, তবু ব্যবস্থা হয়নি। তিনি প্রশ্ন তোলেন, নূরজাহান বেগমের মতো ব্যক্তির কি স্বাস্থ্য মন্ত্রণালয় চালানোর উচিত, কিংবা অভিজ্ঞতা ছাড়া স্থানীয় সরকার ও যুব ক্রীড়া এই দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব দেওয়া যৌক্তিক কিনা। ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আস্থাভাজন সুবিধাভোগী কর্মকর্তারা প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় সহ সরকারি অনেক দপ্তর ও সংস্থায় এখনও রাজত্ব করছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর শীর্ষ পদগুলোতে পরিবর্তন হয়েছে সামান্যই। বিশেষ করে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা ব্যতীত বিদেশে মিশনে কর্মরত আওয়ামী ফ্যাসিস্ট কর্মকর্তা যারা কমার্শিয়াল কাউন্সিলর, শ্রম কাউন্সিলর, ইকোনমিক কাউন্সিলর এবং মিনিস্টার পদে কর্মরত ছিলেন, তারা সেসব পদে এখনও রয়ে গেছেন। এদের দেশে ফেরত আনা হয়নি, অথচ এরা ফ্যাসিস্ট শেখ হাসিনার এজেন্ডায় বাস্তবায়ন করে চলেছেন। গণঅভ্যুত্থান পরবর্তী 5 আগস্টের পর সারা দেশের সব প্রতিষ্ঠান থেকে ফ্যাসিস্ট উচ্ছেদ কার্যক্রম চললেও সচিবালয়ে ফ্যাসিস্ট সমর্থক সচিব, অতিরিক্ত সচিব জামাই আদরে অবস্থান করছেন। শেখ হাসিনার সুবিধাভোগী যে 15 জন সচিব রাজত্ব করছেন তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ মোকাব্বির হোসেন, বর্তমানে সিনিয়র সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নিয়োজিত আছেন। তিনি ইতিপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। একজন ফ্যাসিস্ট সমর্থক হিসেবে তিনি এখনও কিভাবে পদে বহাল আছেন সে প্রশ্ন অনেকেরই। ইতিপূর্বে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি দুর্নীতিবাজ, কারাবন্দী সচিব ও প্রশাসন ধ্বংসের নায়ক মহিবুল হকের অনুসারী। ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মুজিব জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব ছিলেন। তিনি কারাবন্দী সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসেরের সব অপকর্মের সহযোগী এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন। তাকে প্রোটেকশন দিচ্ছেন একজন উপদেষ্টা। ডক্টর ফারহিনা আহমেদ ফ্যাসিস্ট হাসিনা সরকারের কর্তৃক নিযুক্ত পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, এখনও পদে বহাল আছেন। তিনি সাবেক ছাত্রলীগ নেতা এবং অপসারণকৃত বিচারক খিজির হায়াত লিজুর বান্ধবী হিসেবে সচিবালয়ে পরিচিত। তিনি পলাতক সাবেক গভর্নর আব্দুর রৌফের অনুগ্রহভাজন ছিলেন। নাজমুল আহসান পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে আছেন। তিনি সাতক্ষীরার জেলা প্রশাসক থাকাকালে বিএনপি, জামাত ও বিরোধী দলের উপর হত্যাযোগ্য নির্যাতনের নায়ক। তিনি ফ্যাসিস্ট হাসিনার অতি প্রিয়ভাজন ছিলেন। তার বিরুদ্ধে সাতক্ষীরায় ফৌজদারি মামলা হওয়া সত্ত্বেও তিনি সচিব পদে বহাল আছেন। ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার অর্থ সচিব পদে কর্মরত। তিনি দরবেশ খ্যাত সালমান এফ রহমান ও পলাতক গভর্নর আব্দুর রৌফের সমর্থক এবং তাদের পক্ষে ফ্যাসিস্ট হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছেন। নাজমা মোবারক, তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে কর্মরত। তিনি দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং পলাতক গভর্নর আব্দুর রৌফের সমর্থক ও তাদের পক্ষে ফ্যাসিস্ট হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তিনি ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নিযুক্ত হন। তিনি গণভবনে মহিলা সমাবেশের নামে মহিলা লীগের কর্মসূচি পরিচালনা করেন। মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসেবে কর্মরত। তিনি ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক কুয়েতে কাউন্সিলর নিয়োজিত ছিলেন দীর্ঘ 6 বছর। তিনি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেকের একান্ত সচিব নিযুক্ত ছিলেন।
গাজীপুরের সাংবাদিকদের উপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতে এবার ফেনীতেও একই কায়দায় 5 সাংবাদিককে হত্যার পরিকল্পনা ফাঁস হয়েছে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে করা এই গোপন পরিকল্পনা গোয়েন্দা তৎপরতায় বেরিয়ে এসেছে। এই ঘটনায় শনিবার সন্ধ্যায় বাংলাদেশ সংবাদ সংস্থার ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরিকল্পনার অংশ হিসেবে একতাই শক্তি নামে ছাত্রলীগ যুবলীগের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেনীর 5 সাংবাদিককে টার্গেট করা হয়েছে। এদের মধ্যে মোহাম্মদ শাহাদাত হোসেন, এনটিভি অনলাইন রিপোর্টার জাহিদুল আলম রাজন ও ফেনীর সময়ের আরিফ আজম সহ জেলার 5 জন সাংবাদিকের নাম রয়েছে। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, শুক্রবার দিবাগত রাতে বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে একতাই শক্তি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কতিপয় ব্যক্তি কয়েকজন সাংবাদিকদের উপর হামলার পরিকল্পনা করছে। ওই গ্রুপে জনৈক সাইফ উদ্দিন লিখেছেন, আমাদের উচিত গাজীপুরের মতো মিডিয়ার ট্রায়ালের চান্স নেওয়া। এই চান্সে আমাদের ফেনীর সময়ের শাহাদাত, আরিফ আজম, আরিফ রাজন এদের যে কারোর বিরুদ্ধে চান্সটা নেওয়া দরকার। এখন বিএসএল নিয়ে আসবে না, সব বিএনপির উপরে যাবে। শাহেদ অভি নামে একজন লিখেছেন, এই আরিফ আজম ও শাহাদাত হোসেনদের পাঁচাত্য আমাদের নেতারা। এই আরিফ আজম আমাদের ফেনী কলেজের সামনে নোবেলদের মিছিলের ছবি প্রকাশ করেছে, সবাইকে চিহ্নিত করতে সাহায্য করেছে। তারও সম্পাদক শাহাদাতের 10 বছর পরে হলেও ছাড় নেই, মাটির যত নিচে থাকুক তুলে নিয়ে আসবো। তার সাথে এনটিভির রাজন, এদের সব কয়েকটিকে দেখব। নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহেদ আকবর অভি সহ আরও 20 থেকে 25 জন এই গ্রুপে আলোচনা করছেন। গ্রুপটিতে গাজীপুর স্টাইলে হঠাৎ করে আক্রমণ করা অথবা রাতের আধারে সাংবাদিকদের বাড়ি ঘরে অগ্নিসংযোগের মতো পরিকল্পনার কথাও উঠে এসেছে। এই গ্রুপের অ্যাডমিনরা হলেন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু, সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ, সহসভাপতি শাহেদ আকবর অভি, আশিক হায়দার রাজন হাজারি, রনিচন্দ্র দাস, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুষার ও কলেজ ছাত্রলীগের সাইফ উদ্দিন খন্দকার, রাকিব অর্ণব, ইয়াসিন আরাফাত রাজু, রায়হান হাবিব খান শাকিল, রাকিব আহমদ তাহান, মামুন আড্ডা, মোহাম্মদ রিয়াদ হোসেনের নাম জানা গেছে। এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফ শামসুজ্জামান জানান, গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তারা এই ঘটনার বিষয়ে আগেই জানতে পেরেছেন। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। প্রাপ্ত তথ্যগুলো সাইবার সেলের মাধ্যমে যাচাই বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি আরও জানান, হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে যারা যুক্ত রয়েছেন তাদের অধিকাংশই ফেনীতেও হত্যাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্রুত ইলেকশন অ্যাপ চালুর নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন এই অ্যাপ যেন ভোটারদের জন্য সহজে ব্যবহারযোগ্য হয় তা নিশ্চিত করতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার 9 আগস্ট রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। রোববার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি জানান, বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব আহমেদ আসন্ন ভোটের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনা ঘোষণা করেন। অ্যাপটিতে ফেব্রুয়ারি নির্বাচনের প্রার্থীদের তথ্য, ভোট কেন্দ্র সম্পর্কিত আপডেট এবং অভিযোগ দায়েরের জন্য ইন্টারেক্টিভ ফিচার সহ সব ধরনের প্রয়োজনীয় তথ্য থাকবে। ফয়েজ তাইয়েবের কথা শোনার পর দ্রুত নির্বাচন কেন্দ্রিক এই অ্যাপ উদ্বোধনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের উত্থান সহ্য করতে পারছে না সবার বস নাম উল্লেখ না করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এভাবে কটাক্ষ করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রোববার 10 আগস্ট মধ্যপ্রদেশে এক অনুষ্ঠানে তিনি বলেন, সবার বস তো আমরাই। খবর টাইমস অফ ইন্ডিয়া ও এই সময়ের ভারতের উপরে 50% আমদানি শুল্ক আরোপের পরে প্রথম কোনো কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে এ ধরনের প্রতিক্রিয়া এলো। তবে বক্তৃতায় ট্রাম্পের নাম মুখে আনেননি রাজনাথ। তবে তার অভিব্যক্তি এবং বক্তব্যের ইঙ্গিতে বোঝার কারো বাকি ছিল না যে তিনি ট্রাম্পের কথাই বলছেন। রাজনাথ বলেন, দ্রুতগতিতে ভারতের উন্নতিতে অনেকেই খুশি নন, তারা এই বিষয়টি পছন্দ করছেন না। ঘুরিয়ে ট্যারিফ নিয়েও বার্তা দেন রাজনাথ। তিনি বলেন, ভারতের তৈরির জিনিসপত্রের দাম অন্য দেশে যাতে বেড়ে যায় এবং মূল্য বৃদ্ধির পরে সেই সমস্ত জিনিস যাতে বিশ্ব কেনা বন্ধ করে দেয়, সেই চেষ্টা করছেন অনেকেই। এই প্রচেষ্টা চলছেই, কিন্তু ভারত এত দ্রুত এগিয়ে চলেছে যে আমি দৃঢ়ভাবে বলছি, কোনো শক্তি ভারতকে বৈশ্বিক শক্তিধর হিসেবে আত্মপ্রকাশে বাধা দিতে পারবে না। গত কয়েকদিন ধরেই ভারতকে নানাভাবে কটাক্ষ করছেন ট্রাম্প। ভারতের অর্থনীতিকে মৃত বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি ট্যারিফ নিয়েও কোনো নমনীয় মনোভাব যে তিনি দেখাবেন না তাও স্পষ্ট করেছেন। রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে জরিমানা হিসেবে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে পাল্টা শুল্ক সহ ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করে ডোনাল্ড ট্রাম্প। দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বেল্টন দাবি করেছেন, এই কূটনৈতিক পরিকল্পনায় ধাক্কা খাবে আমেরিকা। বোল্টনের দাবি, ভারতকে রুশ চীনা প্রভাব থেকে দূরে রাখার
দীর্ঘ প্রচেষ্টা ভেস্তে যেতে পারে। বোল্টন বলেন, দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের একটি বড় কূটনৈতিক কৌশল ছিল ভারতকে রাশিয়া ও চীনের প্রভাব থেকে দূরে রাখা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে শুরু করে ঠান্ডা যুদ্ধ ও সোভিয়েত ইউনিয়নের পতনের পর পর্যন্ত এই নীতি ধারাবাহিকভাবে চলছে। বোল্টনের মতে, বহু বছর ধরে মার্কিন প্রশাসন এতে যথেষ্ট সফল হয়েছিল, কিন্তু ট্রাম্পের শুল্ক নীতি, বিশেষ করে শুল্ক যুদ্ধ, সেই সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বোল্টন বলেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন তৈরি করে ট্রাম্প এমন এক পরিস্থিতি তৈরি করেছেন যাতে ভারত আবার রাশিয়া ও চীনের দিকে ঝুঁকতে পারে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই নীতি শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, ভূরাজনৈতিক ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ ভারত বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি এবং আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলে মূল স্তম্ভ হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি ভারতকে নিয়ে এই দূরত্ব বাড়তে থাকে, তবে প্রতিরক্ষা সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময়, এমনকি কোয়াডের কার্যক্রম প্রভাবিত হতে পারে। ভারতীয় মিডিয়ার রিপোর্টে বলা হচ্ছে, শুল্ক বৃদ্ধির কারণে এই দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনার গতি কমেছে এবং কিছু প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নেও ধীর গতি এসেছে, যদিও ভারত সরকার প্রকাশ্যে এসব আশঙ্কা অস্বীকার করছে। এদিকে ট্রাম্প পুতিন বৈঠকের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পুতিনের আলাদা আলোচনাও আন্তর্জাতিক মহলে দৃষ্টি কেড়েছে। চীনও এই সময়টাকে কৌশলগতভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। ফলে প্রশ্ন উঠছে, আগামী দিনে মোদী শেষ পর্যন্ত কার দিকে হাত বাড়াবেন? আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখবেন, নাকি রাশিয়া চীন জোটের দিকে আংশিক ঝুঁকবেন? বোল্টনের এই মন্তব্য শুধু আমেরিকার রাজনীতিতে নয়, বরং বিশ্ব কূটনীতিতেও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কারণ ভারত আমেরিকা সম্পর্কের ভবিষ্যৎ শুধু দুই দেশের জন্য নয়, গোটা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্ষমতার ভারসাম্যের উপর প্রভাব ফেলবে। প্রিয় দর্শক, শেষ করছি আজ ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।